যানবাহন চলাচল নিয়ন্ত্রিত। ইচ্ছে থাকলেও হয়তো উপায় নেই। তখনই আরো বেশি করে স্মৃতির পাতায় চোখ রাখা। মনের কথা ফুটে উঠুক অক্টোবর মাসে মাননীয়েশুর মেলের পাতায়। বিষয় ঘরে ফেরা। মেল পাঠান এই ঠিকানায় manunieshu.air@gmail.com। আবার বলছি MANANIYESHU manunieshu.air@gmail.com। প্রবীণেরা মেল পাঠান 150 থেকে 200 শব্দের মধ্যে। সঙ্গে আপনার বয়সের উল্লেখ করতে ভুলবেন না কিন্তু। আজ যত মেল এসেছে চেষ্টা করব তার সবটা বেশি করে পড়ে নেওয়ার এবং অবশ্যই রাখতে স্বীকার করার। শুরুতেই যার মেল পড়ব গৌতম পতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। প্রিয় মাননীয়েশু, তোমাকে লেখা এ আমার প্রথম চিঠি। কদিন আগে 1 আগস্ট 2020 আমার অবসর জীবনের বর্ষপূর্তি হলো। দীর্ঘ 60টি বছর সেই অর্থে একক জীবনের স্বাদ পাইনি। অফিস ও সংসারের অনেক দায়িত্ব কর্তব্য ছিল মাথার ওপর। গত 1 বছরে যখন 2 ছেলে, একজন চাকরি, অন্যজন পড়াশোনার জন্য বাইরে, স্ত্রীর সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অফিস, তখন ওই সময়টুকুতেই আমি কিছুটা একক জীবনের স্বাদ আস্বাদন করতে পেরেছি। প্রথম খুব খারাপ লাগতো। অফিসের কথা, বন্ধুদের কথা খুব মনে পড়তো। আস্তে আস্তে নিজের ভালো লাগা, ভালোবাসার কাজ করতে শুরু করলাম। ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যেস যা ব্যস্ততার দিনগুলোতে কমে গিয়েছিল তাকে বাড়িয়ে নিলাম। একটু আধটু লেখালেখি করতাম। এখন রীতিমতো পড়াশোনা করে তথ্যসহ লিখছি। করোনা আবহে বাড়ি এখন ভর্তি। অনলাইনে বাড়ি থেকে কাজ, বাড়ি থেকে পড়াশোনা সবই চলছে। সবার সাথে থাকার আনন্দের মাঝেও আমি খুঁজে বেড়াচ্ছি কিছুটা একক সময়, পড়ার জন্য, চিন্তা করার জন্য, লেখার জন্য। বর্তমান সময়ে বয়স্ক মানুষদের একক জীবনে অভ্যস্ত হতেই হবে। সেই জীবনে নিজেকে ভালোবাসা, নিজের ভালো লাগা জিনিসগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা এবং সেগুলো নিয়ে চর্চা সময়কে সুন্দরভাবে কাটাতে সাহায্য করবে। যিনি যে কাজ করে আনন্দ পাবেন, শান্তি পাবেন, তার সেই কাজ করা দরকার। এতে নিজের আত্মবিশ্বাস বাড়বে, ভরসা বাড়বে। জীবনকে ভালোবাসলে, ইতিবাচক চিন্তা ভাবনা করলে, স্বপ্ন দেখলে, লক্ষ্য স্থির করে এগোলে একক জীবনের হতাশা, দুঃখ, মানসিক চাপ এগুলো ধারে কাছে ঘেঁষবে না। এ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতম পতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছিলেন এই মেলটি। এবারে যে মেলটি পড়ব পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা। বাড়ির নাম মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কানলা গেট, পূর্ব বর্ধমান। এটা কি কালনা হবে? হয়তো কোনো কারণে মিস্টেক হয়েছে, তাই কানলা হয়েছে।
সম্ভবত এটা কাল না হবে, আমি জানি না ভুল বলছি কিনা। আচ্ছা বেশ, পড়ি। পরন্ত বেলার প্রিয় সাথী মাননীয়েষু। জীবনের কতগুলো বৈশিষ্ট্য আছে যা জৈবিক ক্রিয়া সম্পন্ন ভৌত শক্তিগুলোকে আলাদা করতে পারে এবং পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়ে উদ্দীপকের ক্রিয়াশীল হয়। একটি শিশু মা বাবার সঙ্গে একটি পরিবারের মধ্যে ধীরে ধীরে বেড়ে ওঠে। যৌবনে বিবাহিত জীবনে প্রবেশ করার অর্থই হলো একটি জীবনের সঙ্গে আরেকটি জীবনের গভীরভাবে সম্পর্কান্বিত হওয়া। সুতরাং এই জীবনে হলো স্বাভাবিক সামাজিক মিলিত জীবন। বর্তমানে আর্থসামাজিক কাঠামোয় ও নবতম সংযোজিত করোনা অতিমারী পরিস্থিতিতে মানুষ একক জীবনযাপনে বাধ্য হচ্ছে। তাই শারীরিক মানসিক সমস্যা হয়েই চলেছে। মুখোমুখি কথা বলা, গল্প, আড্ডা, মজলিস এর মাধ্যমে সম্পর্কের নিজের মধ্যে জারিত করার অর্থ বাঁচার আনন্দকে উপভোগ করা। এখন সবকিছু ভার্চুয়াল হওয়ায় রিয়েল কথাটাই যেন হারিয়ে যাচ্ছে। যন্ত্র নির্ভরতা বাড়ছে, সম্পর্কের উত্তাপ ক্রমশ শীতলতর হচ্ছে। ফলস্বরূপ একক জীবন আরো আরো বিচ্ছিন্ন ও বিপন্ন হয়ে পড়েছে। একক জীবন সমষ্টি জীবন হয়ে উঠুক, এই প্রার্থনাই করি। শারদিয়ার আগাম শুভেচ্ছা জানিয়েছেন একদম শেষে লক্ষণ দাস ঠাকুরা। বাড়ির নাম মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান থেকে লিখেছিলেন মেলটি। এবারে সঞ্জীব রাহা, পাড়িয়া মার্কেট, হাই স্ট্রিট, ডাকঘর, কৃষ্ণনগর, জেলা নদিয়া থেকে লিখেছেন মেল। সুজন মাননীয়েষু। এখন আমরা এক অভূতপূর্ব পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে দিনাতিপাত করছি। পৃথিবীর আজ ভয়ানক অসুখ, তাই তো সুখ নাই আমাদের মতো বরিষ্ঠ নাগরিকদের মনে। অথচ প্রাথমিক লকডাউন ও আনলক পর্ব পেরিয়ে এখন আমরা অনেকটাই আতঙ্ক মুক্ত। এখন আমাদের নিজেদের দিকে তাকানোর সময় এসেছে। এই তো সুযোগ, এই তো ধ্যানস্থ হওয়ার সময়। এখন একক জীবনে এক অনাস্বাদিত দিন আমরা অতিবাহিত করছি। নিজের মুখোমুখি একটুকু বসার, একটু নিজেকে বাজিয়ে দেখার সময়। আয়নার মতো শুধু বাহ্যিক রূপ রং এতে মজে থাকলে চলবে কেন? অন্তরের অন্তঃস্থলে ডুব দিয়ে নিজেকে দেখে নেওয়ার যে সুযোগ প্রকৃতি দেবী দিয়েছেন, তার সদ্ব্যবহার করা এই সময় খুবই জরুরি। কে ছিল আর কি নেই বা কি হতে পারে এই হিসাব না করে বরং নিজেকে প্রশ্ন করা দরকার, সত্যি আমি কি চাই, কিসে আমি তুষ্ট? কত কথা বলবো বলবো করে, কত কাজ করব করে ফেলে রেখে দিয়েছিলাম, তার ইয়ত্তা নেই। কত বই পড়বো করে আর পড়া হয়ে ওঠেনি। এখন বাইরের আমি আর ভিতরের আমিকে এক করে দেখার সময় করে দিয়েছে পৃথিবীর অসুখ। সেগুলোর চর্চা শুরু করা দরকার। কত মানুষ কত বিপদে কত কষ্টে আছে, সেই কথাটা আমরা ভেবেই দেখি না। আমাদের যারা দু চোখ ভরে দেখতে পাই, দুহাত দিয়ে কাজ করতে পারি, দুই পায়ে হাঁটতে দৌড়তে পারি, একটা ভালো ফুলের গন্ধ হৃদয়ে টেনে নিতে পারি, তাদের এত দুঃখ থাকবে কেন? তিনি তো আমাদের অঢেল দিয়েছেন এবং দেওয়ার জন্য বসেই আছেন, কিন্তু তার সৃষ্টিকে বারবার অস্বীকার করেছি। সমষ্টিকে ভুলে একক জীবনে বারবার তার নিয়ম ভেঙেছি, প্রকৃতিকে ধ্বংস করেছি। তাই এই অতিমারী অবস্থায় প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। লিখেছিলেন সঞ্জীব রাহা।
পাড়িয়া মার্কেট, হাই স্ট্রিট, ডাকঘর, কৃষ্ণনগর, জেলা নদিয়া থেকে। আবারও চোখ রাখবো চিঠির পাতায়, কিন্তু তার আগে বলি একটু যে এই যখন আপনারা যারা আমাদের প্রণম্য বয়োজ্যেষ্ঠ, আপনারা পৃথিবীটাকে যখন এই অতিমারী অবস্থাতেও এমন সুন্দর করে দেখছেন এবং কোথাও আয়না দেখাচ্ছেন আমাদেরও, তখন কিন্তু কোথাও মন খারাপ চলে গিয়ে ওই যেমন করে বলি আলো আজ ঝলমল করছে আকাশে, ঠিক তেমন করেই আশার আলো ঝিলিক মারে। আপনারা একটু পথ দেখাবেন, আর সেই পথেই তো আমরা হাঁটবো। সত্যি তো কোনো মন খারাপ নয়, সব মনদের মধ্যেই ভালো আছে। নিজেকে দেখার সময়টুকু আমরা এইভাবেই না হয় খুঁজে পাই, যেভাবে প্রকৃতি দেবী আমাদের সাজিয়ে দিয়েছেন এই সময়টুকু। খুব সুন্দর করে লিখেছেন চিঠি। দেখি পরের চিঠিগুলো কেমন করে এসেছে, কোন ভাবনা নিয়ে এসেছে। লিখেছেন শক্তি শঙ্কর সামন্ত, স্মরণিকা, ধারসা, কাজীপাড়া, জিআইপি কলোনি, হাওড়া থেকে লিখেছেন। লিখছেন একক জীবন বাক্যবন্ধটা কার্যত সত্য নয়। সংসার পরিজন থেকে দূরে থেকেও মানুষ একা হবে কেন? নিজেকে যারা একা ভাবে তারা অকাল বৃদ্ধ। শেক্সপিয়ার বলেছেন, সংসারে কারো উপর ভরসা করো না, নিজের হাত ও পায়ের উপর ভরসা করতে শেখো। ঠিকই, প্রত্যেক মানুষের জীবনেই অপূর্ণতা থাকে। যাকে আমরা পরিপূর্ণ মানুষ ভাবি, সেও সুযোগ পেলে তার জীবনের অপূর্ণতা ঝাঁপি খুলে বসবে। তবে যেসব মানুষ পরিস্থিতির শিকার, অসহায়, যাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনার কথা শোনার লোকও থাকে না, তখন হয়তো মনে হয় একক জীবন অধ্যায়ে পা রেখেছে মানুষটা। কিন্তু সত্যি কি তাই? প্রকৃতি তো কখনো কারো কাছ থেকে মুখ ফিরিয়ে থাকে না। তাহলে প্রকৃতি, পুরুষ বা নারী, তার জীবন অন্যভাবে উপভোগ করবে না কেন? অদূরে প্রতিবেশী মানুষটাকে পায়চারি করতে দেখছি। সকাল থেকেই ঝলমলে আকাশ, রোদের উপচে পড়া হাসি উঠোন জুড়ে। মানুষটা হয়তো তার দুহাত ভরে কুড়িয়ে নিচ্ছে অজস্র রোদ, জমা করছে আধারে। আমরা রোদের জন্যই তপস্যা করি জীবন ভর। ছোটবেলায় আকাশ ভরা রোদের দেখা না মিললে কান্নাকাটি করতাম। আজ এতকাল পরেও আনন্দ বিহ্বল আমরা সারা গায়ে বুলিয়ে নি রোদের উত্তাপ। একসময় ভাবতাম মানুষের বড় শত্রু বুঝি ক্রমশ একা হয়ে যাওয়া। তথাকথিত এই একা হওয়াটাও আসলে এক অর্থে আশীর্বাদ। কেননা একা না হলে ব্যক্তি আমি থেকে সমষ্টির ভাবনাগুলো ছোঁয়া যায় না যে। আজ হয়তো ওই মানুষটাই অজস্র নুড়ি পাথর থেকে হঠাৎ যাতে একা হয়ে নিঃসঙ্গ না হতে হয়, প্রতিষেধক হিসাবে জমিয়ে রাখছে অজস্র রোদ। শক্তি শঙ্কর সামন্ত, স্মরণিকা, সম্ভবত স্মরণিকা ওনার বাড়ির নাম, কাজীপাড়া, জিআইপি কলোনি, হাওড়া থেকে লিখেছিলেন এমন এক আলো মাখা চিঠি। অমিতাভ খাঁ, গেলিয়া, বাঁকুড়া থেকে লিখেছেন। মাননীয়েশু, সাবেক কালের একান্নবর্তী পরিবার ছিল আমাদের। ছেলে বুড়ো, চাকর বাকর, বউ ঝিনিয়ে বড় সংসার। সারা দিনই বাড়িটা উৎসব বাড়ির মতো গমগম করত। আনন্দের হাটে বেশ আনন্দেই ছিলাম। আশা ছিল এরকম হই হই করতে করতে শেষ জীবনটা কাটিয়ে দেব। কিন্তু বিধি বাম। বসন্তের পাতার মতো পরিবারের পাতাগুলি এক এক করে ঝরতে ঝরতে আমি বড় একা হয়ে গেলাম।
না ভেবো না সবাই ইহজগৎ ত্যাগ করেছে। আসলে আধুনিক সমাজের সাথে তাল মেলাতে গিয়ে শুধুমাত্র আত্মসুখের সন্ধানে কেউ কেউ অদূর শহরে বাসা বেঁধেছে, আর কেউ কেউ সমাজের সাথে সমান তালে দৌড়তে না পেরে গ্রামেই আছে, কিন্তু নানা অজুহাতে ভিন্ন পাড়াবাসী। আর আমি এই একলা জীবন নিয়ে যক্ষের মতো ওদের ধন আগলাতে একাকী জনমানবহীন দ্বীপে বন্দি জীবন কাটাচ্ছি। ওরা মাঝে মাঝে এসে এই জীর্ণ কঙ্কালসার বাড়িটাকে নিক্তি দিয়ে মেপে নিজেদের টাকার ভাগের অঙ্কের হিসাব করে, অথচ আমার এই একলা জীবনের শীতলতার হিসাব করে না। ওদের প্রয়োজনে যোগাযোগ রাখতে ওরা একটা মুঠো ফোন দিয়েছিল, সেটাও অকালে খাদ্যাভাবে মারা গেছে। ভাঙা ফুটো রেডিওটা আমার একলা জীবনের দুরবস্থা দেখে লজ্জায় বোবা হয়ে গেছে। মাসে মাসে কেউ এসে তার ভাগের টুকিটাকি দিয়ে যায় বটে, তবে কাজের চাপে কুশলটুকুও নেবার সময় পায় না। তবুও আমার এই একলা জীবন এখনো স্বপ্ন দেখে, হয়তো আবার কোনোদিন শুকনো গাছটায় পাতা গজাবে, ফুল ফুটবে, রং বেরঙের পাখিরা আসবে, তাদের কলতানে সারা বাড়ি আবার গম গম করবে, আর আমি মহানন্দে সংসারের উৎসব মুখর ছবিটা দেখতে দেখতে ওদের পিঠে চড়ে নীল আকাশে মিশে যাব। অমিতাভ খাঁ, গ্রাম পোস্ট, গেলিয়া, বাঁকুড়া থেকে লিখেছিলেন। পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। বন্ধু মাননী এসু, একামোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন জলে। আমার জন্য কেউ সহসা আসেনি একক জীবনকে ভরিয়ে দেওয়ার জন্য। যারা এসেছে স্বার্থপরের ছদ্মবেশে, ক্ষণিকের ছদ্মবেশে। অনেকে বলে একা মানে বোকা। আমি মনে করি নিজেকে দেখা। ব্যস্ততার দ্রুতগামী যান থেকে নেমে পড়েছি। এবার একক জীবনে দিকশূন্যপুরে হারিয়ে যাওয়া, এ আমার ইচ্ছে যাপন। কষ্ট তো থাকবে, কিন্তু আত্মদর্শনও হয়। ঝাঁকের কোণে ঝাঁকেই থাকে, দল ছাড়লেই মুক্তি ঘটে। একক জীবনকে নানাভাবেই উপভোগ করা যেতে পারে, যা গণ্ডিবদ্ধ জীবনে ভাবা যায় না। এখন পরিস্থিতি বদলেছে, সংসার এখন দ্রুতগামী যানে চড়ছে। আমি একক জীবনে বইয়ের সমুদ্রে ডুব দিচ্ছি, এ আমার পাওয়া। অসুখ বিসুখ হলে ভয় করে, এ বুঝি। তবে এমন এক নিশ্চিত যানে চড়েছি, তার গতি তো গতিময়ই বেঁধে দিয়েছেন। কিছু সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করেছি, তাই একক জীবনে তাল কাটেনি, বরং ছন্দবদ্ধ হয়ে আছি। এ অতিনারীর কালে মাস্ক তৈরি করে বিলি করছি। ব্যাস, আর কি চাই? আসক্তিহীন জীবনে সব কষ্ট উধাও। লিখেছেন পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে।
আত্মীয় মাননীয়েষু, এমন করে শুরু করেছেন। মাননীয়েষু পরিবারের সবার প্রতি প্রীতি শুভেচ্ছা নমস্কার জানিয়েছেন নিমাই দত্ত। কাব্যনীড়, গ্রাম পোস্ট থানা, সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ থেকে। একক জীবন। এ জগতে প্রত্যেকটা জীবনই এক অর্থে একক জীবন, ইউনিট অফ লাইফ। জীবন যুদ্ধে স্থায়িত্বের লড়াই তাকে একাই করতে হয়, যাকে ইংরেজিতে বলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সে 23 বছর বয়সে বাবাকে হারিয়েছি। আমরা 7 ভাই বোন আর মাকে নিয়ে শুরু হলো টিকে থাকার লড়াই। একা, একদম একা। দেশের বাড়িতে মায়ের ধান সেদ্ধ, মুড়ি ভাজা আর আমার চিত্তরঞ্জনে কয়েকটা টিউশনি। অস্তিত্ব রক্ষার কঠিন সংগ্রাম। মামার সহায়তায়, আপ্রাণ চেষ্টায় রেল কারখানার ক্যান্টিনে সেলসম্যানের চাকরি। তখনকার দিনে একজন বিজ্ঞানের স্নাতকের মন ভরে কি? একক জীবনের লড়াই চলতেই থাকে। ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে কারখানার স্টোর কিপার, তবুও একক জীবনের অতৃপ্তি আমায় তাড়া করে। আরআরবিতে পরীক্ষা দিয়ে এএসএম এর চাকরি, স্টেশন ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ। একক জীবনের এই লড়াইয়ে আমি কিন্তু জিতে গেছি। ভাই বোনদের মানুষ করেছি, বোনদের যথাযথ বিয়ে দিয়েছি। আমার পুত্র কন্যা তারাও যে যার জায়গায় সুপ্রতিষ্ঠিত। কোথাও যেন এতটুকু খামতি নেই। কিন্তু এই 67 বছর বয়সে আমার মতো এই প্রবীণ অর্ধাঙ্গিনীকে নিয়ে আজও একক জীবনই তো কাটিয়ে দিচ্ছি। সুদূর বিদেশ থেকে টেলিফোনে পুত্রের কণ্ঠস্বর ভেসে আসে, তখন মনে হয় আমি একা নই। সেটাও তো আপেক্ষিক। আমরা দুজন মিলে থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থরে করে জীবন কাটাই। তার মাঝেও যখন কোনো মধ্যরাতে ঘুম ভাঙে, সহধর্মিনী ঘুমে অচেতন, দোতলার ব্যালকনিতে বসে কখনো দেখি আধার আকাশময় তারার কড়ি খেলা, অথবা কখনো পূর্ণ চাঁদের জ্যোৎস্না প্লাবন। তখন মনে হয় এই বিশাল বিপুল বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কত একা, একান্ত ভাবেই একা। যে একাকিত্ব আমার চারপাশ বেয়ে জীবন আর যাপনের লৌকিক অলৌকিক ভেলকি দেখায়। তবুও বলি, এই একক জীবন কিন্তু একা নয়। সঙ্গে আছে চিরদিনের আকাশবাণী, যার দুহাত আমরা দিন রাতকে প্রকৃত পরিজনের পরিপূর্ণতায় ভরিয়ে তোলে। সার্থক হয়ে ওঠে আমার একক জীবন। লিখেছেন নিমাই দত্ত। কাব্যনীড়, গ্রাম পোস্ট থানা, সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ থেকে। বন্ধুদের কাছে একটু বলে রাখি যে আমাদের আজকে ফোনে আপনারা ফোন করেন যে নাম্বারে, সেই ফোনে একটু সমস্যা আছে এবং মাঝে মাঝে তার জন্য ফোন সেটে ফোন করলে সেটা খুব জানি না কেন, কোনো নিশ্চয়ই প্রযুক্তিগত কোনো সমস্যার কারণে সেটা সরাসরি ট্রান্সমিশন ঢুকে যাচ্ছে এবং সেটা আওয়াজ করছে। তো আমি একটু বন্ধুদের অনুরোধ করব যে আপনারা আর ফোন করবেন না প্লিজ। আজকে অনেক মেল আছে, আমি চেষ্টা করছি সবগুলো পড়ার, এবং তাও হবে না, কিন্তু আমি প্রাপ্তি স্বীকার অবশ্যই করব যাদের মেল পেয়েছি। আমরা অনেক অনেক মেল পেয়েছি, আপনাদের ভালোবাসা হিসেবেই মানি এই মেল। এবং আমি তার মাঝে আরো একবার আমাদের যে একদম শুরুতে জানিয়েছি, কিন্তু যারা পরে হয়তো শুরু করেছেন শোনা, তাদের জন্য আমি আমাদের বিষয়টা, পরের মাসের বিষয়টা আরো একবার জানিয়ে দিচ্ছি। ঘরে ফেরা। পুজোর ছুটিতে বছরে একবার প্রবাস থেকে দেশের বাড়িতে আসা। কেউ বা আসেন গ্রামের বাড়ি। বছরে একবার শিকড়ের মুখোমুখি, আত্মীয় পরিজন, শৈশবের বান্ধবদের সঙ্গে পুনর্মিলন। সারা বছরের বাকি দিনগুলোর অক্সিজেন। দিন গোনা। অতিমারের দাপটে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত,
ইচ্ছে থাকলেও হয়তো উপায় নেই। তখনই আরো বেশি করে স্মৃতির পাতায় চোখ রাখা, মনের কথা ফুটে উঠুক অক্টোবর মাসের মাননীয় সুর মেলের পাতায়। বিষয় ঘরে ফেরা। মেল পাঠান এই ঠিকানায়: MANANIYESHU। আবার বলছি, MANANIYESHU manuniyeshu .air@gmail.com এ। প্রবীণেরা মেল পাঠান 150 থেকে 200 শব্দের মধ্যে, সঙ্গে আপনার বয়স উল্লেখ করুন। লিখেছেন ত্রিলোচন মণ্ডল, দক্ষিণায়ন, দুর্গাপুর থেকে। শরীর মাননীয়েশু, করোনার হুকুমে দীর্ঘদিন তোমার সাথে দূর থেকে মানসিক মেলবন্ধন ছিন্ন থাকার পর আজ তোমাকে আর শ্রোতা বন্ধুগণকে গভীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। লেখার বিষয় নির্বাচনে যে মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনায় আমাদের মতো প্রবীণদের তুমি ভাসিয়ে দাও, তা প্রশংসার দাবি রাখে। গিন্নি, ছেলে মেয়ে, নাতি নাতনি, সরকার, শুভানুধ্যায়ী ডাক্তার বন্ধুদের তরফ থেকে আদেশ, উপদেশ, যাই বলো না কেন, ৭৯ বছর বয়সে বাইরে বেরোবার ক্ষেত্রে শুধু না না কানে বাজছে। তাই মার্চ মাস থেকে একরকম গৃহবন্দী, একক জীবন। বাড়ির সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। আমার সাথী আমার রেডিও। সারা দিন আকাশবাণীর একনিষ্ঠ শ্রোতা আমি। তবে বারবার নির্দেশনামা শুনতে বিরক্ত হয়ে পড়তাম। হৃদয়ঙ্গম করতাম এর প্রয়োজনীয়তা, কিন্তু মাননীয়েশু নেই, গানের ভেলা নেই, মহিলা মহল নেই, প্রভাতকালে পরিবেশনা নেই, শুধু আক্রান্ত আর মৃত্যু হিসাব বিচলিত করত। আগে বাড়ির বাইরে প্রায় সমবয়স্ক শিক্ষক, অবসরপ্রাপ্ত চাকুরেদের নিয়ে নিয়মিত আড্ডা চলত। গতকাল শরীর কেমন ছিল, ঘুম ঠিক হয়েছিল কিনা, প্রেসারের হেরফের হয়েছে কিনা, এমনকি বাড়ির পোষ্য বিড়াল, পাখি, কুকুরও আলোচনায় উঠে আসতো। করোনার হুমকিতে সেসব বন্ধ। মাঝে মাঝে এটা সেটা নিয়ে একটু আধটু লেখালেখি যে করিনি তা নয়, আঞ্চলিক ভাষায় একটি কবিতা লিখেছি, তার মধ্যাংশের কয়েক পংক্তি শোনাতে বড্ড ইচ্ছে হচ্ছে। কবিতার নাম করোনার মুখে আগুন। ডাক্তার গুলান বলছে মুখে কানে বেঁধে দিতে হবে, ও তো পারা যাবে বটে। বন পাতা লিয়ে মেয়েটা যত কুলতলির হাটে, ওই শালা করোনায় সব মাটি করে দিয়েছে। পাতা বিকোয় না, পুরো কাপড় কুথা পাবো, টেনা কানি সার। তোমাদের শুভেচ্ছায় ভালো আছি, নির্দেশ মেনে চলছি অক্ষরে অক্ষরে। তাই জীবনের শেষ প্রান্তে পৌঁছেও সব কষ্টকে হাসি মুখে মেনে নিয়েছি। মনে করেছি ঈশ্বর যা করেন সবই মঙ্গলের জন্য। অভিনন্দন সহ ত্রিলোচন মণ্ডল, দক্ষিণায়ন, নডিহা, দুর্গাপুর 11 থেকে লিখেছিলেন। এবার আমি চটপট, কারণ সময় কমে আসছে, আমি চটপট চলে যাব যে প্রাপ্তি শিকারে। কল্যাণী কুঞ্জ, দুইলা, হাওড়া থেকে লিখেছিলেন দীননাথ চক্রবর্তী। পূর্ব বাসন্তী, দক্ষিণ মিশনপাড়া থেকে লিখেছিলেন আলোকেশ পট্টনায়ক। এছাড়াও অনেক অনেক মেল পেয়েছি, আমি চেষ্টা করছি বলতে। লিখেছিলেন তপন কুমার মজুমদার, পৃথিবী এনক্লেভ, কলুপুকুর, রাজারহাট রোড থেকে। লিখেছিলেন বিষ্ণুপদ ঘোষ, উত্তর খামার, আলুকরণ বার, পূর্ব মেদিনীপুর থেকে। বিষ্ণুপদ ভূঁইয়া, পাউসি, ভূপতিনগর, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছিলেন। মেল লিখেছিলেন
পাঠিয়েছিলেন দেবীদাস বন্দ্যোপাধ্যায়, গ্রাম দিকপাড়, পোস্ট দিকপাড়, জেলা বাঁকুড়া থেকে। ননীগোপাল জানা শান্তি সদন, রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। চন্দন চক্রবর্তী, গ্রাম মহিষদা, পোস্ট ডিমারিহাট, থানা তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছিলেন। সোনালী মজুমদার, কল্যাণী, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে লিখেছিলেন। জন্মেঞ্জয় সাহু, নবোদয় পল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছিলেন। যাদের মেল পড়া গেল না সময়ের অভাবে, তাদের মেলের প্রাপ্তি স্বীকার করছি। তপন কুমার মজুমদার, আচ্ছা এটা সম্ভবত আমি বলেছি এই নামটি, হ্যাঁ। সদাই চট্টোপাধ্যায়, দেবোচ্ছায়া, পূর্ব মাস্টারপাড়া, কাটোয়া থেকে লিখেছিলেন। রেক রানী নন্দ, ভুঁজান পাতলি গ্রাম থেকে লিখেছিলেন। ডাকঘর বাখরাবাদ, থানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহড়া, খড়দা, উত্তর 24 পরগনা থেকে লিখেছিলেন। সাধনচন্দ্র সরকার, 76 মানিকডাঙ্গা রোড, শান্তিনগর, ঘোলা বাজার, উত্তর 24 পরগনা। তপন কুমার বাগ, গোবরদহ, নবগ্রাম, শ্যামপুর, হাওড়া থেকে মেল করেছিলেন। মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘুরনি, কৃষ্ণনগর, নদিয়া থেকে মেল করেছিলেন। অদিতি ভূঁইয়া, যদিও তার অ্যাড্রেস কিন্তু আসেনি, শুধু মেল পাঠিয়েছিলেন যে আইডি থেকে, সেটা জানিয়ে দিলাম। আনন্দপুর মুখোপাধ্যায়, অনামিকা, সম্ভবত ওনার বাড়ির নাম, 1-67 MM ঘোষ রোড, কলকাতা 74 থেকে লিখেছিলেন। সুশান্ত সেন, গ্রাম পোস্ট পত্রসায়ের, জেলা বাঁকুড়া থেকে। তপন কুমার গোস্বামী, 185-1 গোস্বামী পাড়া রোড, বালি, হাওড়া থেকে। সূর্যকান্ত ঘোড়ই, মুরারি চক, পোস্ট বিষ্ণুপুর বাজার, থানা সবং, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছিলেন। শিলা সামন্ত, মধুকুঞ্জ আবাসন, ঝাড়গ্রাম থেকে লিখেছিলেন। দীনেশ বিশ্বাস, মানিকনগর, মানিকতলা, অশোকনগর, উত্তর 24 পরগনা থেকে লিখেছিলেন। অম্বরীশ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন গ্রাম মারো, ডাকঘর মানকর, জেলা পূর্ব বর্ধমান থেকে। জয়তী চট্টোপাধ্যায়, 66/7 ব্যান্ডেল রোড, কলকাতা 19 থেকে লিখেছিলেন। প্রদীপ সেনগুপ্ত, 3-950 মিলিটারি কলোনি, ব্যান্ডেল, হুগলি থেকে লিখেছিলেন। তপতি বর্মন, মুসাপেট, হায়দ্রাবাদ থেকে লিখেছিলেন। স্বর্ণময়ী কুণ্ডু, 182 পূর্ব সিঁথি থেকে লিখেছিলেন। অনিলেশ গোস্বামী, 10 ডাক্তার GC গোস্বামী স্ট্রিট, হীরেন্দ্র ভবন, শ্রীরামপুর থেকে মেল করেছিলেন। সমীর সরকার, মীরা ভবন, বেথুয়া ডহরি, নদিয়া থেকে মেল করেছিলেন। আনন্দমোহন বসু রোড, 17/8 আনন্দমোহন বসু রোড, দমদম, কলকাতা থেকে মানস কুমার সেনগুপ্ত। ডাক্তার সুকুমার হালদার, 102/19 অশোকনগর, ডাকঘর মানিকতলা, জেলা উত্তর 24 পরগনা থেকে। মাধবচন্দ্র মিশ্র, সাউথ খন্ড, গ্রামের নাম প্রতাপদিঘি, জেলা পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছিলেন। পাত্রসায়ের দত্তপাড়া, বাঁকুড়া থেকে ভগবতী চরণ দত্ত। লিচুবাগান, খড়দহ থেকে মায়া চক্রবর্তী। নিমাই দত্তের চিঠি পড়েছি। এইরকম আমরা অনেক, যেগুলো সময় পেলাম না যাদের চিঠি পড়ার, মেল পড়ার, তাদের জানিয়ে দিলাম। আর একদম শেষে আরো একবার বলে দিই, ঘরে ফেরা এই বিষয়ে লিখুন। আমাদের এ মাসের মেল। সকলে খুব খুব ভালো থাকুন, আর একটু সময় নেই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আমাদের। আপনাদের সঙ্গে ছিলাম আমি, নিবেদিতা নাগ তহবিলদার। মাননীয় ইস্যু আজ এই পর্যন্তই।